খিলাফতের বিলুপ্তি, উম্মাহর দুর্ভাগ্য, সে সম্পর্কে একটু কথা বলতে চাই, একটু আপনার টনককে নড়িয়ে দিতে চাই। উম্মা দরদি মুসলিম বিশ্বের খলিফা আব্দুল হামিদ খান, যাকে ইহুদিরা বায়তুল মুকাদ্দাস হস্তান্তরের জন্য 150 মিলিয়ন সেই সময় পাউন্ড দিতে চেয়েছিলেন, কিন্তু তিনি মুসলিম ভূখণ্ডের একটু মাটি দিতেও কিন্তু রাজি হননি। সেই সম্পর্কে আমরা সকলেই জানি, সেই কথা সেই তথ্য আমরা সকলেই জানি। কিন্তু ইহুদিরা ঠিকই জেরুজালেম দখল করে নিয়েছে, তারা দ্বিধার্সে সেখানে বসবাস করছে। কিন্তু কেন, কিভাবে, আমরা তা জানার চেষ্টা করব একটুতেই, এবং জানার চেষ্টা করব খিলাফতের বিলুপ্তি হওয়ার শেষ মুহূর্ত নিয়ে। তাহলে আমার সঙ্গে থাকতে হলে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে সাহায্য করবেন। খিলাফতের বিলুপ্তি নিয়ে আলোচনা করব দুটি অনুচ্ছেদে। প্রথমটি মহান খলিফা আব্দুল হামিদ খানকে নিয়ে এবং দ্বিতীয় অনুচ্ছেদে খলিফা আব্দুল মাজিদকে নিয়ে। কারণ খলিফা আব্দুল হামিদ খানই ছিলেন কার্যত শেষ একজন খলিফা। যেহেতু আমি ইতিহাসের একজন ছাত্র বিধায় আমি আপনাকে বিভিন্ন তথ্য দিতে পারি, অন্যরা ছিল ইয়াং তুর্কসদের হাতের একটা পুতুল মাত্র। শুরু করা যাক। প্রথম অনুচ্ছেদ, খলিফা আব্দুল হামিদ খানের নির্বাসন ও উসমানীয় খেলাফতের পতন। সেটা আমরা কি জানি না? সেটা আমরা জানি যদি আমরা ইতিহাস নিয়ে একটু গবেষণা করি। 1901 সালে মিজরাডো কারো নামে বিশ্ববিখ্যাত এক ইহুদি ব্যাংকার খলিফা আব্দুল হামিদ খানের কাছে আসে একটা আর্জি নিয়ে। সে উসমানী খিলাফতের সমস্ত ঋণ পরিশোধ, উসমানী খিলাফতের জন্য বিনা সুদে 3,50,00,000 লিরা, ওই সময় লিরা ঋণ, এবং উসমানের সেনাবাহিনীর জন্য একটা অত্যাধুনিক নৌঘাঁটি তৈরি করে দেওয়ার প্রস্তাব দেয়। এর বিনিময়ে বায়তুল মুকাদ্দাসে নির্বিঘ্নে ইহুদিদের প্রবেশ, অবস্থানের সুযোগ এবং জেরুজালেমের কাছে একটি ছোট্ট ইহুদি বসতি স্থাপন করার জন্য অনুরোধ করে এবং অনুমতি প্রার্থনা করে বলা যায়। তাহলে বুঝেন, এতগুলো সুযোগ সুবিধা দেওয়ার বিনিময়ে শুধুমাত্র একটা ঘর বানাবে তারা। খলিফা সে ব্যবসায়ীকে বলেন যে ভূমি আমিরুল মুমিনিন মানে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জয় করেছেন, আমি সেই ভূমি তোমাদের বসবাসের জন্য খুলে দেব। এটা ভাবার দুঃসাহস করলে কিভাবে তুমি? আমি শাহাদত চাই, মুসলমানদের সাথে বিশ্বাসঘাতকতা করে মরতে চাই না। হ্যাঁ, এই কথাই তিনি ঠিক বলেছিলেন সেই ইহুদিদেরকে। সেই ইহুদি যে ইহুদি এসেছিল তার কাছে এতগুলো কিছু দিবে, যার বিনিময়ে একটা ঘর নিবে, সেই ব্যবসায়ীকে তিনি এই জবাবটাই দিয়েছিলেন। এই ঘটনার পরপরই ইহুদিরা বুঝে যায় যে খলিফা আব্দুল হামিদ খান ক্ষমতায় থাকতে তারা কখনোই কোনোভাবেই আরবের কোন রাষ্ট্র গঠন করতে পারবে না। তৎকালীন ইহুদি প্রধান ইসরায়েল রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টাকে ছিলেন থিওডর হার্জেল নামের এক ব্যক্তি। থিওডর হার্জেল খলিফাদের সাথে দেখা করতে এলে তিনি তাতে সাক্ষাৎ প্রদানে রাজি হননি, কিন্তু পরবর্তীতে থিওডর হার্জেল 20 মিলিয়ন পাউন্ডের মাধ্যমে সারা বছর ইহুদিরা বায়তুল মুকাদ্দাসে প্রার্থনা করার অনুমতি চায়। আপনি ভাবেন ওই সময় 20 মিলিয়ন পাউন্ড মানে কত টাকা? উসমানী খিলাফতের সময় ইহুদিরা 3 ঘন্টা অবস্থানের শর্তে প্রতি বছর মাত্র 1 মাসের জন্য জেরুজালেমে প্রবেশ করতে পারত। সেই সম্পর্কে আমাদেরকে জানানো খুব কম হয়। খলিফা হার্জেলের এই প্রস্তাবও নাকচ করে দেন তিনি। ফিরতি চিঠিতে তিনি লেখেন এভাবে, তারা যেন এই পরিকল্পনা নিয়ে আর অগ্রসর না হয়, তাদেরকে জেরুজালেমের এক মুঠো মাটিও দেওয়া হবে না। যেহেতু এটার মালিক তিনি নন, যেহেতু এটা ওমর ইবনে খাত্তাব তিনি যেটা উদ্ধার করেছিলেন, এটা মুসলিমদের রক্তের কেনা একটা ভূমি। তারা বুঝেন কতটা শক্ত মনের ছিল এবং কতটা মুসলিমদের প্রতি ভালোবাসা তার ছিল। জায়নবাদী ইহুদি নেতা হার্জেল হাল ছাড়েননি, তিনি হাল ছাড়ার কিন্তু পাত্র নন। সে ব্রিটিশদের সাথে আতাত করে বসে এবং ব্যাপক সম্পদ আর ভোগ্যপণ্যের প্রলোভন দেখিয়ে উসমানীয় সেনাবাহিনীর একটি অংশকে খলিফার বিরুদ্ধে খেপিয়ে তোলে। এভাবেই কিন্তু উসমানীয় খেলাফতকে ধ্বংস করা হয়। ওয়াহাবি মতবাদের সমর্থক আরবের প্রভাবশালী নেতৃত্বে ক্ষমতার মোহে ইহুদি লবির সুপারিশ অনুযায়ী মুসলিমদের মধ্যে ব্যাপক একটা ফাটল সৃষ্টি করে, যে ফাটলের মাধ্যমে আজকে আমরা ছোটখাটো বিষয় নিয়ে ফাটলের সৃষ্টি করছি। বিদ্রোহ করে বসে জায়নিস্ট ইহুদিদের প্রত্যক্ষ সহযোগিতায় গড়ে ওঠে পাশ্চাত্যমুখী তরুণ তুর্কি সংগঠন ইয়াং তুর্কস। তারা সবসময় আধুনিক ছিল। তারা আন্দোলনের মাধ্যমে ধীরে ধীরে খেলাফতের উপর চাপ সৃষ্টি করতে শুরু করে। দিন দিন নব্য তুর্কিদের আন্দোলন চরমে উঠতে থাকে। দেখেন, সেই তখন থেকে কিন্তু আমাদের মুসলিমদের মধ্যে তারা ফাটল সৃষ্টি করেছে। সুলতান আব্দুল হামিদ সবসময় এই আন্দোলনের গতিরোধে সচেষ্ট ছিলেন, কিন্তু তারা দিন দিন তারা অত্যন্ত শক্তিশালী হয়ে উঠতে থাকে। অপরদিকে 1906 সালে আনোয়ার পাশার নেতৃত্বে সালোকিনায় কমিটি অব ইউনিয়ন অ্যান্ড প্রোগ্রেস বা ঐক্য ও উন্নয়ন সংঘ গঠিত হয়। তার প্রধান সহযোগী ছিলেন তালাত পাশা ও জামাল পাশা। কামাল আতাতুর্ক আমরা চিনি ভালো করে, তিনি কি করেছিলেন?
নব্য তুর্কিরা এই কমিটির সঙ্গে মিলে কাজ করতে শুরু করে। সেই সম্পর্কে আরো একটি ধারণা আপনাকে দিই। জায়নিস্ট ইয়াং তুর্কোস ইংরেজ বেনিয়া সম্পদের মোহে অন্ধ শক্তিশালী প্রাসাদের ষড়যন্ত্র খলিফাকে ক্রমেই দুর্বল করে তুলতে থাকে। ভিতরে ভিতরে সেনাবাহিনীর বিরাট একটি অংশকেও তারা নিজেদের পক্ষে আনতে সক্ষম হয়েছিল। ওই যে প্রথমেই বলেছিলাম, থিওডর হার্জেল কিন্তু হার মানার পাত্র নয়। 1908 সালের দিকে চোখ দিয়ে 1908 সালে বিভিন্ন শহরে শাসনতান্ত্রিক সংশোধন সহ তাদের বিভিন্ন দাবির পক্ষে ব্যাপক একটা প্রচারণা চালানো হয় এবং সেখানে সেনাবাহিনীতে তাদের দাবির প্রতি সংহতি প্রকাশকারী অংশ রাজধানীর উদ্দেশ্যে মার্চ শুরু করে বসে। 1908 সালে খলিফার বিরুদ্ধে এক সম্মিলিত অভ্যুত্থান সংগঠিত সৃষ্টি হয়। সব কিন্তু চলছে থিওডর হার্জেলের সম্মতিতে এবং নেতৃত্বে, এবং খলিফা পুনরায় রাজতান্ত্রিক শাসন জারি করতে বাধ্য হন। সুলতান তাদের দাবির মতো সংবিধান ঘোষণা করেন এবং শুরু হয় নব্য তুর্কিদের শাসন। কিন্তু তখনও তিনি নিয়মতান্ত্রিকভাবে খিলাফতের প্রধান ছিলেন। তার এই অবস্থানটি ফিলিস্তিনি ইহুদিদের বা ইহুদি পুনর্বাসনের জন্য বড় এক বাধা ছিল। সেই জন্য থিওডর হার্জেল ভয়ঙ্কর এক ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত হয়ে পড়েন। এদিকে নব্য তুর্কিদের শাসনের পরিস্থিতি আরো অবনতি হতে থাকে। জনমনে অসন্তোষ বাড়তে থাকে বেশ। খলিফার ইচ্ছে ছিল পুনরায় খিলাফত ব্যবস্থা প্রত্যাবর্তন করবেন বা খিলাফতকে আবার নতুন করে শুরু করবেন। এই জন্য 31 এপ্রিল 1909 সালে তার অনুগত সৈন্যরা পুনরায় বিপ্লব একটা ঘটায় বড় করে। জায়নবাদীদের দুর্দান্ত তৎপরতায় তা ব্যর্থ হয়। এতে নব্য তুর্কিদের কয়েক নেতা শুধুমাত্র নিহত হয়ে পড়ে। তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে এই সকল কিছুর জন্য সুলতানকে দায়ী করা হয়। তাহলে থিওডর হার্জেলের কত ভয়ঙ্কর একটা প্ল্যান ছিল আমি আপনাকে হয়তো হালকার উপর ঝাপসা দিয়ে বোঝাতে পেরেছি। 27 এপ্রিল 1909 সাল, অঝোরে বৃষ্টি হচ্ছে ইস্তাম্বুলে। হিমশীতল একটা আবহাওয়া চলছে। ইলদিজ প্রাসাদের জানালার পর্দা সরিয়ে বাইরে তাকালেন পেরেশান খলিফা দ্বিতীয় আব্দুল হামিদ খান। আমরা প্রথম অনুচ্ছেদ নিয়ে যে কথাগুলো বলেছি তার একটু সারাংশ এই অনুচ্ছেদে ঢোকাবো আমরা। প্রাসাদের সামনে শোরগোল চলছে। প্রাসাদ রক্ষীদের হাত করে ফেলেছে বিদ্রোহী সেনারা। খলিফার প্রাসাদের প্রবেশ করল 5 সদস্যের এমপিদের একটি প্রতিনিধি দল। দলের নেতা সেলানিকের ইহুদি নেতা ইমানুয়েল কারাসু। ইমানুয়েল কারাসু দেখতে কেমন সেটা জানতে চাইলে আপনাকে গুগলে একটু সার্চ করে দেখে আসতে হবে। সে খলিফাকে রুক্ষ কণ্ঠে আদেশ দিচ্ছেন সিংহাসন ছেড়ে দিতে, পদত্যাগ পত্রে স্বাক্ষর করতে। খলিফা হুঙ্কার দিলেন, তোমাদের এত বড় সাহস কি করে হয়? কে পাঠিয়েছে তোমাদের? ইমানুয়েল প্রত্যুত্তরে বলল, এটা জাতির সিদ্ধান্ত, এটা জায়নবাদীদের সিদ্ধান্ত, এটা ইহুদিদের সিদ্ধান্ত, মিল্লাতের মতামত। খলিফা বললেন, আমি উসমানী সালতানাতের সুলতান ও মুসলিম মিল্লাতের একজন খলিফা। আমাকে ক্ষমতাচ্যুত করার ফরমান নিয়ে আসার মতো কোনো মুসলিম নেতা কি ছিল না ওই সময়? তাহলে বুঝতে পেরেছেন দ্বিতীয় অনুচ্ছেদের আরো একটি ভয়ঙ্কর তথ্য। মুসলিম জাতির খলিফাকে ক্ষমতাচ্যুত করতে এসেছে একজন সেলানিক ইয়াহুদি। সে একজন ইহুদি এসেছে মুসলিম খলিফাকে ক্ষমতা থেকে সরানোর জন্য, একজন আর্মেনি খ্রিস্টান, একজন অকৃতজ্ঞ আলবেনিয়ান। অথচ কোন মুসলিম নেতা তাকে সাহায্য করতে আসেনি। সে রাতে অস্ত্রের মুখে খলিফা আব্দুল হামিদ খানকে ক্ষমতাচ্যুত করা হয়। রাতেই খলিফাকে সরিয়ে নিয়ে যাওয়া হয় সেভারডিক ইহুদিদের আখড়া সেলানিক শহরে। সেলানিক শহর সম্পর্কে জানতে হলে আপনাকে আমার সঙ্গে থাকতে হবে। সেলানিক হচ্ছে বর্তমান গ্রিসের একটি শহরের নাম। এটি উসমানীয় সাম্রাজ্যের একটি অন্যতম বন্দর নগর হিসেবে পরিচিত ছিল বেশ ভালোভাবে। সেখানে খলিফাকে সপরিবারে বন্দী করে রাখা হয় আর ইহুদি ধনকুবের বাগান বাড়িতে। নাম তার আলাতেনি কুস্কু। খলিফাকে ইস্তাম্বুলের জনগণ থেকে বিচ্ছিন্ন করে নির্বাসিত করে রাখা হয়েছিল। এরপর খলিফা হিসেবে নিয়োগ দেওয়া হয় অন্য একজনকে। খলিফা হিসেবে নিয়োগ দেওয়া হয় মুহাম্মদ নামে একজন ব্যক্তিকে। খলিফা আব্দুল হামিদ খান নির্বাসিত অবস্থায় মুসলিম উম্মাহর জন্য আকুল হয়ে কাঁদতেন, অনেক পেরেশানে থাকতেন, অনেক কিছু চিন্তা করতেন। কঠোর নিরাপত্তা ব্যবস্থার জন্য তিনি কারোর সাথে দেখা করতে পারতেন না, কথা বলতে পারতেন না, মোলাকাত করতে পারতেন না, এমনকি বাইরেও বের হতে পারতেন না। তার সহকারী হিসামউদ্দিন বলেন, খলিফা খিলাফতের আরোহণের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত প্রায় দীর্ঘশ্বাস ফেলতেন এবং বলতেন, হয় খিলাফত পাবো, না হয় শাহাদত গ্রহণ করব। হয় খিলাফা নয় শাহাদত। গৃহবন্দী অবস্থায় 1918 সালের 19 ফেব্রুয়ারি তিনি বেইলেরবিক প্রাসাদে ইন্তিকাল করে বসেন। তিনি ছিলেন অটোমান সাম্রাজ্যের সর্বশেষ প্রকৃত একজন খলিফা। আপনি তাহলে বুঝতে পেরেছেন থিওডর হার্জেল কে এবং কি ছিলেন তিনি। উসমানী খলিফা দ্বিতীয় আব্দুল হামিদ খানকে অবৈধভাবে ক্ষমতাচ্যুত করার মাধ্যমেই মূলত শেষ হয়ে যায় উসমানী খিলাফতের ইতিহাস। অথচ আমরা সেই ইতিহাসটা না জেনে আমরা তার উল্টোটা জেনে যাচ্ছি। পরে যারা খলিফা ছিল তারা ছিল মাত্র পুতুল, তারা ছিল মির্জাফরের মতো, তারা ছিল ওই উর্মিচাঁদের মতো।
প্রথমে খলিফা আব্দুল হামিদ খানকে, পর্যায়ক্রমে উসমানী খেলাফত উচ্ছেদের জন্য গভীর ষড়যন্ত্র শুরু হয় ফ্রান্সের রাজধানী প্যারিসে, যে ফ্রান্সের বিরুদ্ধে অনেক কথা বলতো এই খলিফারা। ব্রিটিশ ও ফরাসিদের সেই ষড়যন্ত্রে যোগ দেয় জায়নবাদী ইহুদিরাও। তাদের তরুপের তাস বানানো হয় কথিত সেই তুর্কি জাতীয়তাবাদী গুপ্ত সংগঠন ইয়াং তুর্কিকে। তাহলে বুঝতে পারেন কত ভালো করে তারা বুদ্ধি এঁটে সেই খলিফাদেরকে বিলুপ্ত করেছিল। ইসলামী জাতিসত্তার চিহ্ন বিলুপ্ত করে আদিম তুর্কি পরিচয়কে সামনে রেখে সেকুলার রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য হাত কেটে রক্ত মেখে শপথ পড়ানো হয় একদল তুর্কিকে, সাথে সাথে আর্মেনীয় খ্রিস্টান ও সেলানিক ইহুদিরাও। তাহলে বুঝেন মুসলিমদেরকে কিভাবে তারা কনভার্ট করার জন্য চেষ্টা করত এবং করেছিল বটে। উসমানী সেনাবাহিনীর ভেতর বাড়তে থাকে গুপ্তঘাতকদের এই এক বৃক্ষ। 1909 সালের দিকে যদি আমরা চোখ দিই তাহলে দেখতে পাবো এই ইয়াং তুর্কদের সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয় খলিফা আব্দুল হামিদ খানকে। এই আব্দুল হামিদ খানকে তারা কোনোভাবেই সহ্য করতে পারত না। তারপর সাজানো ভোটের মাধ্যমে ক্ষমতায় আসে ইয়াং তুর্কস, শুধুমাত্র থিওডর হার্জেলের নেতৃত্বে এবং তাদের প্ল্যান পরিকল্পনা অনুযায়ী। পরবর্তীতে 10 বছর ধরে তুরস্কে চলে ব্যাপকভাবে সেকুলারাইজেশন, লুটপাট, তুর্কি জাতির নামে অন্য জাতিদের উপর নির্যাতন করা, প্রথম বিশ্বযুদ্ধে যোগ দিয়ে উসমানী সাম্রাজ্যের পরাজয় করা। ওই যে বলেছিলাম প্রথমে আপনাকে যে প্রথম বিশ্বযুদ্ধ একটা প্ল্যান ভাবে লাগানো হয়েছিল, ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠায় গোপন অনুমোদন দেওয়া, এর সবকিছুই তখন ঘটে। ইয়াং তুর্কস ইঁদুরের মতো ছিন্ন বিচ্ছিন্ন ও দুর্বল করে ফেলে উসমানী সাম্রাজ্যকে এবং বিলুপ্ত হলো উসমান গাজীর প্রতিষ্ঠা করা সেই সাম্রাজ্যে। তাহলে বুঝতে পারেন মুসলিমদেরকে কিভাবে বিলুপ্ত করা হয়েছিল। মূলত আব্দুল হামিদকে অপসারিত করার মাধ্যমে বিলুপ্ত ঘটেছিল সেই সাম্রাজ্যটি। তাহলে আব্দুল হামিদ খান কতটা কষ্ট সহ্য করে সেগুলো ধরে রাখার জন্য চেষ্টা করেছিলেন। সেই প্রথম অনুচ্ছেদ থেকে দ্বিতীয় অনুচ্ছেদে আমরা পা দিয়েছি, সেখানে আরেকটু কথা বলে শেষ করে দিই। 10 বছর দাফনহীন ছিল উসমানীয় খলিফা আব্দুল মজিদের মরদেহ। সেটা কি আপনি জানতেন? তাহলে কতদিন হচ্ছে? 10 বছর। প্রথম বিশ্বযুদ্ধে জার্মান সাম্রাজ্য, অস্ট্রো হাঙ্গেরীয় সাম্রাজ্য এবং উসমানী খিলাফতের পরাজিত ঘটে, যা মুসলিম উম্মার জন্য ভয়ঙ্কর একটা কাহিনী। এই যুদ্ধের প্রথম দিকে উসমানীয় খেলাফত নিরপেক্ষই ছিল, কিন্তু খলিফাকে সম্পূর্ণ অন্ধকারে রেখে তার 2 জেনারেল জার্মান সাম্রাজ্যের সাথে মৈত্রী চুক্তি স্বাক্ষর করে বসেন, যে চুক্তির কারণে খলিফা বাধ্য হয়ে জিহাদের ডাক দিয়েছিলেন এবং জিহাদের ডাক দেওয়ার জন্য অনেক মুসলিমকে হত্যা হতে হয় এবং শহীদ হতে হয়। এটি ছিল মুসলিম খলিফা কর্তৃক জিহাদের শেষ একটি ডাক ছিল। উসমানী খেলাফত প্রথম বিশ্বযুদ্ধে জার্মান সাম্রাজ্য, অস্ট্রো হাঙ্গেরীয় সাম্রাজ্যের সাথে মিলে একাকার হয়ে একসাথে ব্রিটেন, ফ্রান্স ও রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছিল আধুনিক অস্ত্রের বিরুদ্ধে। যুদ্ধ যখন ফলাফল নির্ধারণের জন্য প্রস্তুত হচ্ছিল, তখন অর্থাৎ ব্রিটেন, ফ্রান্স ও রাশিয়ার পতন যখন ঘটে যাচ্ছিল তাদের, তখন খাজার ও সিথিয়ান ইহুদিদের জেরুজালেম তথা ফিলিস্তিন ভূখণ্ড দিয়ে দেওয়ার বিনিময়ে জায়নবাদীরা, দখলদারীরা বা ইহুদিরা যুদ্ধের ময়দানে টেনে নিয়ে আসে মার্কিনদের। সেই মার্কিন যুক্তরাষ্ট্রের উত্থান ঘটে কিভাবে? তাহলে বুঝতে পেরেছেন, জায়নবাদীদের সচতুর চক্রান্তে মার্কিন যুক্তরাষ্ট্র যোগ দেয় প্রথম বিশ্বযুদ্ধে। তাছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রকে কিন্তু সেভাবে তারা কেউ চিনত না। আর ব্রিটিশ সরকারের মন্ত্রী আর্থার জেমস বেলফোর্ডের জেরুজালেম ডিক্লারেশন ঘোষণা করে বসেন। এরপর প্রথম যুদ্ধের বা বিশ্বযুদ্ধের যে ফলাফল, সেগুলো আমাদের সকলেরই জানা। সেগুলো কিভাবে কি হয়েছিল সকল কিছুই আমরা জানি। প্রথম বিশ্বযুদ্ধের ডামাডোল শেষ হলো, উসমানীয়রা পরাজিত হলো। খেলাফতের বিভিন্ন অঞ্চল সাইকোস পিকো চুক্তির মাধ্যমে ভাগাভাগি হয়ে গেল। শাসনের মূল কেন্দ্র কোনোভাবে ধরে রাখার জন্য চেষ্টা করছে উসমানীয়রা তখনও। তাহলে ভাবেন কতটা শক্তিশালী তারা ছিল। 1909 সালেই জায়নবাদী বা ইহুদিদের তৈরি সংগঠন ইয়াং তুর্কের অস্ত্রের মুখে জিম্মি খলিফা আব্দুল হামিদ খান নির্বাসিত হয়ে পড়লেন। খিলাফতের দায়িত্ব হস্তান্তর করা হয় ইয়াং তুর্কসদের হাতের পুতুল মোহাম্মদ এর হাতে। এরপর কিছুদিন পর খেলাফতের দায়িত্ব হস্তান্তর করা হয় নতুন খলিফা মোহাম্মদ ষষ্ঠ এর কাছে। তারপর খিলাফতের দায়িত্ব পালন করতে এগিয়ে আসেন আরো একজন, মানে শেষ খলিফা আব্দুল মজিদ, যাকে আমরা সকলেই জানি এবং চিনি। তাহলে বুঝেন ইতিহাস কিভাবে মোড় ঘুরিয়ে ফেলে। ভঙ্গুর খিলাফতকে কোন রকম হলেও টিকিয়ে রাখার জন্য চেষ্টা করে যাচ্ছেন খলিফা আব্দুল মজিদ। তারপরও বারবার ব্যর্থ করছে সেই ইহুদিদের ভয়ঙ্কর ষড়যন্ত্র তাকে। 3 মার্চ 1924 সালে এদিন রাতে খলিফা আব্দুল মজিদ বসে বসে ফরাসি দার্শনিক মন্টেইনের রচনাবলী পড়ছিলেন। তখনই ইস্তাম্বুলের পুলিশ প্রধান আদনান বেগ তার দলবল নিয়ে হানা দেয় তার বাসায়, খলিফার বাড়িতে এসে খলিফাকে অ্যারেস্ট করার জন্য। খলিফা যার পরনায় অবাক হয়ে পড়েন। অনুমতি ছাড়া পুলিশ প্রধান তার বাড়িতে কিভাবে আসতে পারে এবং কিভাবে হানা দেবেন? যেহেতু খলিফার এখন ক্ষমতা নেই, সেহেতু তিনি জোরপূর্বক হানায় দিয়েছিলেন। কিন্তু খলিফার অবাক হওয়ার আরো বেশ বাকি আছে।
ইস্তাম্বুলের পুলিশ প্রধান আদনান বেগ জানান, পার্লামেন্টে আইন পাশ হয়েছে আজকের ফজরের নামাজের পূর্বেই খলিফাকে এবং তার পরিবার পরিজন নিয়ে প্রিয় মাতৃভূমি ত্যাগ করতে হবে, নইলে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। তাহলে বুঝতে পেরেছেন একটা দেশের বাহিনী তার বিরুদ্ধে কিভাবে চলে যেতে পারে অর্থের মোহে। 1924 সালের 3 মার্চ এই আইনটি পাশ করানো হয়। তৎকালীন তুরস্কের সেকুলার পার্লামেন্টের 431 নং আইনের মাধ্যমে খিলাফত বিলুপ্ত ঘোষণা করা হয়েছে এবং তখন থেকে আজ পর্যন্ত কিন্তু খেলাফত পৃথিবীতে আর আসেনি। উসমানীয় সকল খলিফা পরিবারের সকল নাগরিকত্ব বাতিল করা হয়। আইনে আরো বলা হয় তাদের দেশ থেকে বহিষ্কার ও সকল ধরনের সম্পদ বাজেয়াপ্ত করার কথা। তাহলে বুঝতে পারেন একটা দেশের রাজা বা প্রধানমন্ত্রীকে বিলুপ্ত ঘোষণা করা হচ্ছে কিভাবে। তাদের একদিনের নোটিশে খিলাফতের ভূমি ছাড়তে হবে এবং ভবিষ্যতে আর কখনো খিলাফতের ভূমিতে ফিরতে পারবেন না, এই বলেও হুমকি দেওয়া হয়েছে তাকে। এমনকি মৃত্যুর পরও তাদের মৃতদেহ বা মরদেহ খিলাফতের ভূমিতে দাফন পর্যন্ত করতে দেওয়া হবে না বলেও আইন নাকি পাশ করা হয়েছে। অবশ্য অবাক হওয়ারই কথা, ফজরের সালাদের আগেই ভোর 5:30টায় খলিফাতুল মুসলিমিন কর্পদেহীন অবস্থায় পরিবারের 5 সদস্য সহ তার বাড়ি ত্যাগ করে বসেন। একটি দেশের প্রধানমন্ত্রী একটি দেশের যেখানে তার জন্মস্থান সেখান থেকে তাকে সরানো হচ্ছে, তার নাগরিকত্ব কেড়ে নেওয়া হচ্ছে। পরিবারের সবাইকে নিয়ে খলিফা আব্দুল মজিদ সকাল 11:30টার দিকে ইস্তাম্বুলের সাতালজা রেল স্টেশনে পৌঁছে যান। সবাই ছিল বেশ ক্ষুধার্ত, ক্লান্ত, পিপাসার্ত। সকাল থেকে রাত পর্যন্ত তারা অপেক্ষারত ভালোভাবে ছিলেন যে মাঝরাতে একটা সুরাহা বা এক সমাধান হবে। মাঝরাতে তাদের জন্য নির্ধারিত রেলগাড়ি আসে। তাদের জন্য 2টি কামরা বরাদ্দ ছিল। সেই রেলগাড়ি তাদের নিয়ে যায় ফ্রান্সের একটি নিস নামে একটি শহরে। তাহলে বুঝেন একটা দেশের প্রধানমন্ত্রীকে কিভাবে নাগরিকত্ব বাতিল করে তাকে দেশ থেকে ত্যাগ করা বা দেশ পরিত্যাগ করতে বাধ্য করা হচ্ছে। তুরস্কের সেকুলার পার্লামেন্টে 431 নং আইনটি পাস করানোর পর আকরাম ইজ্জাতকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে উসমানী পরিবারের সদস্যদের তালিকা তৈরি করার কারণে বা তৈরি করার জন্য। তারা তালিকাটি এমন ভাবে করেছে যেন প্রতিটি উসমানীয় পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে তিনি যেন কোনোভাবে তাদের সঙ্গে যোগাযোগ করতে না পারে। কিছু সদস্য খেলাফতের ভূমি তুরস্কে রেখেছে, বাকিদের বহিষ্কার করে বসেছে। খলিফা আব্দুল মজিদের ছেলে উমর ফারুককে খেলাফতের ভূমি ছাড়তে হয়নি। কেন ছাড়তে হয়নি সে সম্পর্কে আপনারা জানতে পারবেন আস্তে আস্তে। তিনি তুরস্কের সেনাবাহিনীতে উচ্চ পদে কর্মরত ছিলেন। আকরাম ইজ্জাত পাশার প্রস্তাব ছিল শুধু জীবিতদেরকে নয় বরং মৃতদেরকে বা মৃতদের খলিফাদের লাশ কবর থেকে তুলে খেলাফতের ভূমির বাইরে দাফন করার জন্য। তাহলে বুঝবেন তারা কতটা নির্মম ছিল, ভয়ঙ্কর ছিল। এই থিওডর হার্জেল কত গভীর প্ল্যান আকার ধারণ করেছিল। তিনি তার ছেলে 185 জনের তালিকা তৈরি করে বসেন এবং এদের মধ্যে 79 জন ছিলেন উসমানী পরিবারের মধ্যে এবং 106 জন ছিলেন উসমানী পরিবারের নিকট আত্মীয় স্বজন। 185 জনের মধ্যে আবার 97 জন ছিলেন নারী আর বেশ কিছু শিশু। বহিষ্কারের আগে উসমানী পরিবার মিশরের তৎকালীন রাজা, ওই যে মিশরের তৎকালীন রাজা হচ্ছে ফুয়াদ নামে একজন ব্যক্তির নিকট আশ্রয় প্রার্থনা করেছিলেন। কিন্তু দুঃখ হলো সত্য যে কিন্তু মিশরের রাজা ফুয়াদ রাজি হননি এতে। অথচ এই মিশর একসময় ছিল খিলাফতেরই ভূমি, অথচ তিনিও গাদ্দারি করে বসলেন। ফলে সবার জায়গা হয় ফ্রান্সের নিজ শহরে। নিজ শহর থেকে উসমানী পরিবারের সদস্যরা যার যার সুবিধা মতো বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়তে থাকে। তাহলে বুঝেন আমাদের এই উসমানী খেলাফতকে ধ্বংস করে তাদের সদস্যদেরকে দেশ থেকে তাড়ানো হলো কি করে। অবশ্যই পেছনে যথেষ্ট কারণ ছিল। এর মধ্যে অন্যতম হচ্ছে গুপ্ত হত্যা এবং বেঁচে থাকা। তারা যদি গুপ্ত হত্যা থেকে ভয় না করতো তাহলে তো একত্রেই বসবাস করতো। ফ্রান্সের নিজ শহরে বসবাস করার সময় খলিফা আব্দুল মজিদ এক ব্রিটিশ রাজপুত্রের বাড়িতে নামমাত্র মূল্যে ভাড়া থাকতেন। খলিফা চিত্রকর্ম জানতেন, বিভিন্ন ধরনের চিত্রকর্ম করতেন এবং সেগুলো বিক্রি করে পরিবারের খরচ যোগাতেন তিনি। সে ফ্রান্সের নিজ শহরে বসে বসে। উসমানী পরিবার এ সময় ভয়াবহ অর্থ কষ্টে নিপতিত হয়ে পড়ে। অভাবে তাড়না সইতে না পেরে অনেকে আত্মহত্যার পথ কিন্তু বেছে নেয় সেই সময়। আল্লাহ তাদেরকে মাফ করে দিক। কেউ কেউ ফ্রান্সের রাস্তায় মরেছিল, হয়তোবা তাদেরকে ষড়যন্ত্র করেও মেরে ফেলা হয়েছে। দাফন করার মতো পয়সা ছিল না তাদের কাছে, তাই তৃতীয় শ্রেণীর গোরস্থানে তাদের ঠাঁই হয়। তাহলে বুঝেন কিভাবে একজন নেতাকে কিভাবে ধ্বংস করা হয়েছিল। খলিফা আব্দুল হামিদ খান দ্বিতীয় এর কন্যা আয়েশা সুলতানের আত্মজীবনীতে এই দারিদ্রতার মর্মস্পর্শ বর্ণনা আমরা দেখতে পাই। সে বর্ণনা পেলে বা বর্ণনা শুনলে আপনার কাঁপতে কাঁপতে শিহরণ জাগিয়ে ফেলবেন আপনার শরীরে। খলিফা আব্দুল মজিদের কন্যা খাদিজা সুলতানা তিনি দুর্রে সাওহার নামে পরিচিত ছিলেন। সমসাময়িক সময়ে তার সমসুন্দরী পৃথিবীতে অন্য কেউ ছিল কিনা বেশ সন্দেহ রয়েছে। অথচ খেলাফতের ভূমি থেকে বহিষ্কারের সমূহ তার বয়স হয়েছিল মাত্র 10 বছর। প্রাপ্তবয়স্ক হওয়ার পর তার বিয়ে হয়েছিল হায়দ্রাবাদের শাসক নিজাম হেমায়েত নামে একজন ব্যক্তি, অথবা অন্য একজন নাম হয়তো বা ভুল হতে পারে।
নিজাম হেমায়েত আলী খান এই নামই হবে। তারপর থেকে হায়দ্রাবাদের শাসক নিজাম হেমায়েত উদ্দিন খান নিয়মিত খলিফাকে অর্থ প্রেরণ করতে থাকতেন। খলিফা আব্দুল মজিদ 1944 সালে ফ্রান্সের প্যারিসে ইন্তিকাল করেন। এই তো গেল আমাদের একটা ঘটনা। তার ওসিয়ত ছিল তার পূর্বপুরুষদের সাথে যেন তার দাফন করা হয়। এই জন্য দুর্রে শাওয়ার নিজাম হেমায়েত উদ্দিন খানের বেগম হিসেবে তুরস্কে গিয়েছিলেন, কিন্তু তৎকালীন তুর্কি কর্তৃপক্ষ কিছুতেই তার এই দাবি গ্রহণ করলেন না। এই ঘটনার 10 বছর পরে 1954 সালে তিনি আবার তুরস্কে যান এবং তৎকালীন রাষ্ট্রপতি আদনান মেন্দেরেস এর দেখা পান এবং তার সাথে তিনি দেখা করে মরহুমকে তাকে সেখানে দাফন করানো হয়। খলিফার লাশ তুরস্কে স্থানান্তরিত করতে রাজি করান তাকে। আদনান মেন্দেরাস খলিফার লাশ তুরস্কে এনে সেখানে দাফন করে সকলকে জানান দেন যে এটা একটা খলিফার লাশ ছিল। এই যে এতক্ষণ ধরে একটা বকবক করে একটা ঘটনা আপনাকে শোনালাম এবং আপনি কষ্ট করে শুনলেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। তবে আপনি দেখেন, আজকে যিনি ক্ষমতায় আছেন কালকে ক্ষমতায় নাও থাকতে পারেন, আজকে যিনি আজকে এত এত রাজত্ব দেখাচ্ছেন নাও থাকতে পারেন। এটার সঙ্গে এটা কম্পেয়ার করছি না আমি। কারণ তিনি ইহুদিদের চক্রান্তের কারণে আজকে এই পজিশনে চলে আসছিলেন। সেই খলিফাকে কিভাবে নামানো হয়েছে নিচে, সেই খলিফাকে কিভাবে ষড়যন্ত্র করে তার নিজের আত্মীয় থেকে শুরু করে আশপাশের সেনাবাহিনী প্রশাসনিক ক্ষমতাকে কিনে নিয়ে তার ভূমি ত্যাগ করতে বাধ্য করা হয়েছে, অথচ তার সেটা জন্মভূমি, অথচ সে সেখানকার প্রধানমন্ত্রী, তারপরেও এই ভয়ঙ্কর অবস্থা করতে সাহায্য করেছিল সেই থিওডর হার্জেলের চূড়ান্ত ষড়যন্ত্র। হয়তোবা আমি আপনাকে হালকার উপর ঝাপসা দিয়ে কিছু কিছু সালের বর্ণনা দিতে পেরেছি, তবে আমার কথাই হয়তোবা ভুল ভ্রান্তি থাকতে পারে। যদি থাকে তাহলে আপনার শক্ত রেফারেন্স দাঁড় করিয়ে আমাকে মিথ্যে প্রমাণ করার জন্য হলেও আপনাকে আমাকে মেসেজ করতে হবে। একটি ঘটনা বলে শেষ করে দিই। স্বদেশ প্রত্যাবর্তন 1949 সালের 25শে মার্চ ওসমানী পরিবারের বিধবা নারীদের বেশ কিছু শর্ত সাপেক্ষে তুরস্কে ফেরার অনুমতি দিয়েছিল তুরস্কের সেকুলার সরকার। এ সম্পর্কে জানতে চান? ভিডিওটা একটু বড় হোক। 1974 সালে সেই আইন সংশোধন করে ওসমানী পরিবারের পুরুষদের তুরস্কে ফিরে আসার অনুমতি দেওয়া হয়েছে। তবে এটা নিশ্চিত করা যায় যে তারা তুরস্কে ফিরে এলেও কখনো তুরস্কের নাগরিকত্ব তারা পাবেন না। তারা জাস্ট তুরস্কে আসবে, থাকবে, বসবাস করতে পারবে। খাদিজা সুলতান মানে দুর্রা শাওয়ার আর কখনো খিলাফতের ভূমিতে ফিরে যাননি। তিনি ওই দেশে ওই এলাকাতেই থেকে গেছেন। অবশেষে তুরস্কের রাষ্ট্রপতি রজব তাইয়েব এরদোয়ান 2004 সালে আইন পাশ করে উসমানী পরিবারের সদস্যদের তুরস্কে আসার জন্য নাগরিকত্ব প্রদান করেন এবং তাদের নাগরিকত্ব যে বাতিল করেছিলেন সেই বাতিলকে তিনি বেআইনি হিসেবে ঘোষণা করে থাকেন। জীবিত সদস্যদের দেশে ফিরিয়ে আনার জন্য ব্যবস্থা করেন এবং দেশে ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করে ফেলেন, এমনকি অনুরোধও জানান এবং যারা প্রত্যাবর্তন করেছেন তাদেরকে যথাযোগ্য যথেষ্ট সম্মান দিয়ে তাদেরকে আপ্যায়ন করার চেষ্টা করেছেন। তাহলে আপনাকে হয়তোবা বোঝাতে পেরেছি আমি হালকার উপর ঝাপসা দিয়ে। এমনকি 11 জন সদস্য তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার উত্তরাধিকার সম্পত্তি ফিরিয়ে পাওয়ার জন্য তিনি আদালতে মামলা করেছেন, এমনকি তাদেরকে ফিরিয়েও দেওয়া হয়েছে বলে আমরা জানি। সো এই যে বিশাল একটা লম্বা কাহিনী বললাম, হয়তো মিস্টেক হতে পারে, আপনারা সেটা ভুল ত্রুটি মাফ করে দেবেন, এমনকি শেয়ার করে সাহায্য করবেন আমাকে। পরবর্তী ভিডিও পেতে হলে আপনাকে আমার সঙ্গে থাকতেই হবে। সো থ্যাংক ইউ।